নমস্কার শ্রোতা বন্ধুরা, রিসাইটেশন অ্যান্ড মোর চ্যানেল থেকে আমি স্বাতী। আজকে নিয়ে এলাম সুচিত্রা ভট্টাচার্যের একটি ছোট গল্প, ভুল দিন। শেষ পর্যন্ত ধ্রুবর প্রস্তাবেই রাজি হয়ে গেল ব্রততী। উপায় কি? কোনো না কোনোভাবে তো ফিরতেই হবে। শহর জুড়ে আজ ঘোর গোলমাল। দুপুরে সিধু-কানু ডহরে কোনো এক রাজনৈতিক দলের বিক্ষোভ মিছিল ছিল, তাদের ওপর লাঠিচার্জ করেছে পুলিশ। কাঁদানে গ্যাস ছুঁড়েছে, গুলিটুলিও নাকি চলেছে কয়েক রাউন্ড। সঙ্গে সঙ্গে পাল্টা আক্রমণ, বোমাবাজি, ভাঙচুর, যেমন হয় আর কি। বাস ট্রাম পুড়ে গোটা ধর্মতলা এলাকাটাই আজ রণক্ষেত্র। দফায় দফায় আরও কয়েক জায়গায় নাকি গণ্ডগোল শহরে। ধর্মতলার জের। অফিসে এই খবরটা কানে এসেছিল ব্রততীদের, শুনে আর কেউ দেরি করেনি, তড়িঘড়ি বেরিয়ে পড়েছে অফিস থেকে। এসব দিন জলদি জলদি কেটে পড়াটাই বুদ্ধিমানের কাজ। কৈফিয়ত দেওয়ারও কিছু নেই, এ সময় কৈফিয়ত নেওয়ারও কেউ থাকে না। তা নিউ সেক্রেটারিয়েটের বাইরে এসে ব্রততীদের মাথায় হাত। ভেবেছিল এতক্ষণে বুঝি মোটামুটি স্বাভাবিক হয়ে গেছে, লাভের মধ্যে লাভ, চটপট বাড়ি পৌঁছানো যাবে। হতস্মি, কোথায় কি! শহর তো এখনও অচল। অফিস পাড়া ভেঙে পড়েছে রাস্তায়, বাড়ি ফেরার জন্য ছোটাছুটি করছে কাতারে কাতারে মানুষ। এবং এমন দিনে যা হয় তাই, বাস মিনিবাস প্রায় উধাও। হঠাৎ হঠাৎ যদিও বা এক আধটার দর্শন মেলে, তাতে বাদুড় ঝোলা ভিড়। দৈবাৎ কোনো ফাঁকা ট্যাক্সি আবির্ভূত হলো তো একসঙ্গে 500 লোক ঝাঁপিয়ে পড়ছে তার উপর। সর্বত্র কেমন একটা দিগ্বিদিক জ্ঞানশূন্য ভাব। ব্রততীর মুখ শুকিয়ে আমসি। মনিকার সন্ত্রস্ত চোখ ঘুরছে চারদিকে। সুজাতা উদ্ভ্রান্ত। সীমা ঘন ঘন ঘড়ি দেখছিল। অশোক, সুকল্যাণরাও চিন্তিত বেশ। তারা শিয়ালদা লাইনের প্যাসেঞ্জার, হেঁটে তবু স্টেশন অবধি যেতে পারবে, কিন্তু গোলমালে ট্রেন না বন্ধ হয়ে যায়। তারই মধ্যে ফাজলামি জুড়ছিল ধ্রুব। নার্ভাস মনিকাকে খেপাচ্ছিল। আজ আর বাড়ি ফেরার কোনো চান্স নেই মনিকাদি, চলুন চাল ডাল জোগাড় করে অফিসেই থেকে যাই, রাতে একটা জম্পেশ খিচুড়ি ফিস্ট হবে। অমনি তালে তাল দিল রবিন, জমে যাবে। দিদিমণিরা রান্না করবেন, সঙ্গে বাবুঘাট থেকে যদি ইলিশ পাওয়া যায়, রাতটাও দিব্যি কাটবে। ধ্রুব আরেকটু খোঁচালো। নিউ সেক্রেটারিয়েট বিল্ডিংয়ে শুনেছি অনেক ভূত টুতও আছে, তাদের সঙ্গে আড্ডা মারার সুযোগ কিন্তু হেলায় হারাবেন না মনিকাদি। মনিকা রেগে আগুন, গজগজ করছে। তোমরা তো এ সময় রঙ্গাও তামাশা করবেই, ঘর সংসার নিয়ে তোমাদের তো আর ভাবতে হয় না। কথাটা ধ্রুবর ক্ষেত্রে বুঝি সব থেকে বেশি সত্যি। সে এখনো বিয়ে থা করেনি, আপাত দৃষ্টিতে ঘরে ফেরারও তেমন তাড়া নেই। কিন্তু অন্যদের তো তা নয়। সংসার সকলেরই আছে, প্রবলভাবেই আছে। সুতরাং একে একে রাস্তা খুঁজে নিল সকলে। সীমার বরের কাছেই অফিস, সে সোজা চলে গেল সেখানে, বরের কাঁধে ভর করবে। মনিকা আর শ্যামলী ছুটল লঞ্চ ঘাটায়। হাওড়া হয়ে বাগবাজারে যাবে, সেখান থেকে একজন শ্যামপুকুর, একজন হাতিবাগান। মেট্রো রেলের দিকে এগোচ্ছেন না কেউ, একে সেখান থেকে বেজায় ভিড়ের সম্ভাবনা। তার উপর জোর গুজব এখনও নাকি খুচখাচ ঝামেলা চলছে এসপ্ল্যানেডে। রথিনও লঞ্চ ধরতে গেল তার গন্তব্যস্থল শিবপুর। অশোক, সুকল্যাণের সঙ্গে হেঁটেই পাড়ি দিল সুজাতা। ছোটোখাটো বিপদের দিনে পুরুষ সহকর্মীরা মেয়েদের স্বঘোষিত অভিভাবক বনে যায়, অশোকরা সুজাতাকে এন্টালিতে পৌঁছে দেবে। পড়েছিল ব্রততী আর ধ্রুব, দুই দক্ষিণের যাত্রী, প্রায় একই রুটের। ব্রততী থাকে সন্তোষপুর, ধ্রুব গোলপার্কের কাছে কাকুলিয়ায়। তখনই ধ্রুব বলল, চলুন ব্রততীদি, আমরা সহজ পথটাই ধরি। কীরকম? 11 নম্বর। তার মানে হন্টন? ব্রততী আঁতকে উঠেছিল। কত হাঁটবো? যদ্দূর পারবেন। আগে একবার বাবুঘাটে দেখে নিই কিছু জোটে কিনা, মনে হয় সুবিধে হবে না। তারপর ডায়াগনালি ময়দানটাকে ভেদ করে ভায়া ব্রিগেড, রবীন্দ্র সদন পৌঁছে গেলে আশা করি কিছু মিলে যাবে। যা, অতটা হাঁটা যায় নাকি? চেষ্টা করতে দোষ কি? ধ্রুব মিটিমিটি হাসছিল। আমি তো কতদিন হাঁটতে হাঁটতে অফিস থেকে গোলপার্ক মেরে দিই। তোমাদের বয়স আছে, রক্তের জোর আছে।
আপনিও কিছু বুড়ি হননি ব্রত দিদি। আপনার বয়সী মেয়েরা পাহাড়ে চড়ে, জাঙ্গল এক্সপ্লোর করতে বেরোয়। আমার এক মাস্তুতো দিদি তো প্রতি বছর ট্রেকিংয়ে যায়। সে আপনার চেয়ে ঢের বড়। সি ইজ 47। ব্রততী হেসে ফেলল। এই নাছোড় ছেলের সঙ্গে কথা এঁটে ওঠা দায়। 47-এ পৌঁছতে তার এখনও বছর পাঁচেক দেরি আছে বটে। নিজেকে সে বুড়ি ভাবেও না, কিন্তু শরীরে যে হেমন্তের পদধ্বনি টের পায় অহরহ। কোমরে ব্যথা, হাঁটুতে অবাঞ্ছিত মেদ, চালসে। হাঁটার অভ্যেস তো কোনো কালেই ছিল না। দুটো সিজারিয়ানের পর বেশিক্ষণ দাঁড়াতে হলেও মাজা কটকট করে। ব্রততী ভয়ে ভয়ে জিজ্ঞেস করল, তা কত কিলোমিটার হাঁটতে হবে? কত আর, 3 কি 4 কি 5? ফুৎকারে ব্রততীর মানবিক বাধাটাকে উড়িয়ে দিল ধ্রুব। ওসব হিসেব কষা বন্ধ করুন ব্রততীদি, নিজের পায়ের ওপর ভরসা রাখুন। এখানে দাঁড়িয়ে বাসের ধ্যান করলে রাত কিন্তু ভোর হয়ে যাবে। অগত্যা আর কি করা, ব্রততী এগুলো গুটি গুটি। তখনও মনে ক্ষীণ আশা বাবুঘাটে কিছু মিললেও মিলতে পারে। গিয়ে দেখলো সেখানে পরিস্থিতি আরও খারাপ। স্ট্যান্ডে বাস তো নেই, উল্টে শয়ে শয়ে যাত্রী খুনে মেজাজে ঘোরাফেরা করছে চত্বরটায়। এদের টোপকে ব্রততীরা ট্যাক্সি ধরবে, এ নিতান্তই দুরাশা। ব্যাস, আর পিছুটার নয়, মনকে উদ্দীপিত করল ব্রততী। হাঁটছে ধ্রুবর পাশাপাশি। বাস স্ট্যান্ড থেকে 2 ঠোঙা মশলা মুড়ি কিনেছিল ধ্রুব, টকটক ঝালঝাল। হাঁটতে হাঁটতে দুজনে মুড়ি চালান করছে পেটে। ইডেন গার্ডেনের সামনে এসে ভাঁড়ে চাও খেলো, আবার হাঁটছে। ব্রততীর মন্দ লাগছিল না এই চলা। প্রধান কারণ অবশ্যই ধ্রুবই। ছেলেটা বেশ ঝকঝকে, প্রাণোচ্ছল, মিশুকে মুখে অবিরাম খই ফুটছে। মজার মজার কথা বলে বটে, কিন্তু কখনো মাত্রা ছাড়ায় না। বয়সে অনেক বড় ব্রততীকে তার প্রাপ্য মর্যাদাটা দেয়। এই বোধটুকুই বা কজনের থাকে? 3 দিন হেসে গল্প করলেই তো অফিসের অনেকে বেমালুম আদি রসাত্মক চুটকি শোনাতে শুরু করে দেয়। ধ্রুব মোটেই সেই জাতের নয়। তাছাড়া এ যেন একটু অন্য ধরনের অভিজ্ঞতা। মধ্যবয়সের একঘেয়েমির মাঝে হঠাৎ কুড়িয়ে পাওয়া একদম আলাদা মুহূর্ত। জীবন তো এখন শুধুই থোড় বড়ি খাড়া আর খাড়া বড়ি থোড়। সকালে ঘুম থেকে উঠে সেই রান্নাঘর, ছেলে মেয়েদের স্কুলের জন্য রেডি করা, হ্যাঁচড় প্যাঁচড় করে অফিস, ঘেমে নিয়ে ক্লান্ত হয়ে বাড়ি, সেই সংসারে জাঁতাকলে খাওয়া, ঘুম, আবার পরের দিনের জন্য তৈরি হওয়া। ছুটির দিনে বা কি এমন অন্যরকম? ছুটি মানেই তো সংসারের আরও গুচ্ছের কাজ। ঘরদোর জামা কাপড় কাচাও, নানা পদ রেঁধে খাওয়াও সকলকে, বরের অতিথি বন্ধু সব সামলাও। প্রাত্যহিকতায় বিবর্ণ হয়ে আসা ছকে বাঁধা জীবনটার বাইরে পা ফেলারও একটা অন্য স্বাদ আছে, নয় কি? অনর্গল মুখ চলছে ধ্রুব, এ কথা সে কথা। প্রথমে আজকের গোলমালের প্রসঙ্গ উঠল, সেখান থেকে রাজনীতি, সেখান থেকে গভর্নমেন্ট, ঘুরে ফিরে নিজেদের অফিসে। ধ্রুব বলল, শুনছেন তো, এবার স্টাফ রিক্রিয়েশন ক্লাবের অ্যানুয়াল ফাংশনে আর বাইরের গ্রুপ আনছি না। তাই নাকি? ইয়েস ম্যাডাম, আমরা ভাবছি আমরা নিজেরাই নাটক নামাবো। তোমরা? অফিসের কে অ্যাক্টিং করবে? আমরাই করব। আমরা কি ফেল না নাকি? স্টেজে নামলে দেখবেন আমাদেরও এলেম কিছু কম নয়। ছেলে মানুষের মতো ধ্রুব বলল কথাটা। ব্রততী মুখ টিপে হাসল। তা কি নাটক করছো? চলছে বাছাবাছি, এখনো ফাইনাল হয়নি। প্রবলেম হচ্ছে সুকল্যাণদাকে নিয়ে। কেন? সুকল্যাণদা ধুয়ো তুলেছে অফিসের মেয়েরা নাকি অ্যাক্টিং করতে চাইবে না, সুতরাং নাটক বাছো ফিমেলবিহীন। আমি জোর প্রোটেস্ট করেছি। অফিসের ছেলেরা করতে পারলে মেয়েরা পারবে না কেন? আমি তো বলেছি মেয়েদের অ্যাপ্রোচ করুন, দেখবেন অনেকেই হয়তো উৎসাহী আছে। কি করবেন না আপনারা অ্যাক্টিং? সুজাতা সীমারা হয়তো করতে পারে। আর আপনি? পলকের জন্য দুলে গেল ব্রততী। করলে বেশ হয়, কিন্তু হই হুল্লোড় মজা। সেই বিয়ের আগে কবে কলেজে অভিনয় করেছিল, কি যেন নাম ছিল নাটকটার? সমান্তরাল। দারুণ জমাটি ফ্যামিলি ড্রামা। নায়িকার ভূমিকায় ব্রততী প্রশংসাও পেয়েছিল খুব। ক্লাসের ছেলেমেয়েরা কদিন তাকে কি আওয়াজই না দিয়েছে, সারাক্ষণ শর্মিলা শর্মিলা বলে খ্যাপাতো। আবার যদি একবার, না, আর সম্ভব নয়। অফিসের পর রিহার্সাল দিতে গেলে বাড়ি ফিরতে রাত হবেই। সংসার আছে, ছেলে মেয়ে আছে,
সর্বোপরি আছে প্রসূন। পরপর 3 দিন দেরি করলেই প্রসূনের মুখ হাঁড়ি হয়ে যাবে। যতই বাইরে উদার উদার ভাব দেখা, অফিসে বউয়ের নাটক করা কোনো স্বামী খোলা মনে পছন্দ করবে কি? ছোট্ট একটা শ্বাস ফেলে ব্রততী বলল, আমার কথা বাদ দাও। কেন বাদ দেব? তো বুড়ি হয়ে গেছি। আবার ওই কথা? আপনি নিজেকে খালি বুড়ি ভাবেন কেন বলুন তো? ভাববো না, মোটেই না। আপনি এখন যথেষ্ট ইয়াং, দিব্যি 32-33 বলে চালিয়ে দেওয়া যায়। ব্রততীর বুকে ঠুম করে যেন জলতরঙ্গ বেজে উঠল একটা। বারবার ধ্রুবর মুখে নিজের স্তুতি শুনতে কেন যে এত ইচ্ছে করছে, এ যেন অল্প বয়সের দর্পণে নিজেকে দেখে নেওয়ার সুখ। ভালো লাগছে, বড় ভালো লাগছে। ধ্রুব বলল, করছেন তো তাহলে? কি করব? ব্রততী অকারণ উচ্ছল হলো। নায়িকার রোল করতেই পারেন, একজন আর্টিস্ট অন্তত ঠিক হয়ে থাক। চোরা চোখে ধ্রুবকে ঝলক দেখে নিল ব্রততী। সূর্য ডুবে গেছে, এখনও তবু এক মৃদু আলোর আভাস ছড়িয়ে আছে চরাচরে। ওই আলোতেও মুখখানা কি উজ্জ্বল দেখাচ্ছে ধ্রুবর। না, ঠিক উজ্জ্বলও নয়, কেমন যেন মায়াবী মায়াবী। ধ্রুবই কি নাটকের নায়ক হবে? হৃদয়ের গোপন বাসনাটাকে ঠাট্টা করেই জোরে হেসে উঠল ব্রততী। হ্যাঁ, আমাকে নায়িকা করে দেখো না, সীমা সুজাতারা মারতে তেড়ে আসবে, বলবে বুড়িটার প্রাণে এখনও খুব হিরোইন সাজবার শখ। ফের ফের ওই কথা ব্রততী দি? ছদ্মকোপে তর্জনী তুলল ধ্রুব। একদম নয়, আর একদম নয়, নেভার। বললাম তো, ওদের পাশে আপনি একটুও বেমানান নন। মুখে একটা হাসি মেখে ব্রততী চুপ করে গেল। মোহামেডান পাঠ পেরিয়ে এসছে, রেড রোডের ফুটপাথ ধরে হাঁটছে নীরবে। নৈশব্দের জলতরঙ্গ অনেক বেশি দীর্ঘস্থায়ী অনুভব করছিল ব্রততী। পথের দুধারে কৃষ্ণচূড়া, রাধাচূড়া, গুলমোহর, ফুলে ফুলে রঙিন হয়ে আছে গাছগুলো। দুলছে শেষ বসন্তের বাতাস, পাপড়ি ঝরে ঝরে পড়ছে। এমন ফুল বিছানো পথে হাঁটাটাও যেন স্বপ্ন স্বপ্ন মনে হয়। অন্ধকার চুইয়ে চুইয়ে ঢুকে পড়ছে ফুলে, তবু যেন মলিন হয় না কুসুম। প্রসূন বড় কাঠখোট্টা হয়ে গেছে আজকাল। সেভাবে ব্রততীর দিকে ফিরেই তাকায় না, সারাক্ষণ শুধু নিজের জগতে ডুবে আছে। কাজ আড্ডা, কাজ আড্ডা। ব্রততীর সঙ্গে দুদণ্ড বসে কথা বলারও সময় নেই। কথাই বা কি থাকে এখন? এই আনো ওই আনো, আর নয়তো এই বানাও ওই বানাও। বেশি কথা মানেই এখন মতের অমিল, ঝগড়া, খিটিমিটি। রিন্টি বুবাই তো বলে, তোমরা দুজনে মুখে চাবি এঁটে থাকলে আমরা রিলিফ পাই। আর ভালোবাসা, সে মানে তো এখন মিনিট 5-এর অভ্যেস পালন, তাও মেজাজ মর্জি ভালো থাকলে। ছি! গতি মন্থর হয়ে এলো ব্রততীর। প্রগল্ভ ছেলেটাও সহসা চুপচাপ। বুঝি শেষ বসন্তের মোহিনী সন্ধেটাকে সম্মান জানাচ্ছে। অন্যমনস্কভাবে এগিয়ে গেছিল খানিকটা, থামলো হঠাৎ, সিগারেট ধরিয়েছে। 2-1 পা পিছিয়ে এসে বলল, কি হলো, টায়ার্ড লাগছে? ব্রততী কপালে আঁচল থুপল। একটু। মোটেই একটু নয়, আপনার মুখটা বেশ পেল দেখাচ্ছে, নিশ্চয়ই কষ্ট হচ্ছে কোনো। ছি ছি, আপনাকে হাঁটানোটা বাড়াবাড়ি হয়ে গেল। কোমরের টনটনে ব্যথাটা সত্যি সত্যি জানান দিতে শুরু করেছে এবার। হাঁটু দুটোও কেমন একটু ভারী ভারী, জ্বালা জ্বালা করছে পায়ের তলা। তবু জোর করে হাসল ব্রততী। অপ্রতিভ ধ্রুবকে আশ্বস্ত করতে চাইল, না না ঠিক আছে, চলো, আমি পারবো। সন্দিগ্ধ চোখে ব্রততীকে একটু নিরীক্ষণ করে নিয়ে চলতে শুরু করলো ধ্রুব। হাঁটছে অতি ধীর পায়ে, যেন ব্রততী আর পিছিয়ে না পড়ে। রেড রোড প্রায় পার হয়ে এসেছে দুজনে। আধা রীতিমতো ঘন এখন, সার সার হ্যালোজেন বাতি অন্ধকারকে শুষে নিচ্ছে অনেকটাই। তবু দুধারের প্রান্তর কেমন ভুতুড়ে ভুতুড়ে লাগে। পথচারী আজ চোখে পড়ে না বড় একটা। হেডলাইট জ্বালিয়ে দুরন্ত গতিতে একের পর এক ছুটে যাচ্ছে গাড়ি, ধাঁধিয়ে দিচ্ছে চোখমুখ। এখনও রাস্তায় বাস, মিনি বাসের দেখা নেই। আউটরাম রোডের মুখে এসে ব্রততী দাঁড়িয়েই পড়ল। না, আর পারা যাচ্ছে না। ধ্রুব চিন্তিত মুখে বলল, বসবেন একটু? কিন্তু তারপর ব্রততী অসহায় চোখে তাকালো। মনে হচ্ছে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড আর পার হতে পারবো না। রেস্ট তো একটু নিয়ে নিন, তারপর দেখা যাক কি হয়। ধ্রুব মাথা চুলকোচ্ছে। নয় পার্ক স্ট্রিটের দিকেই চলে যাব, ওই পথটা তো কম,
পার্ক স্ট্রিটের আলোকমালা আর মাত্র কয়েকশো গজ, কিন্তু ওইটুকুন দূরত্বকে লক্ষ্য যোজন মনে হচ্ছিল ব্রততীর। কোনো রকমে পার হলো রাস্তা। সামনে সাজানো আছে এক কামান, অতিক্রম করে আলো আঁধারিতে বসে পড়েছে ঘাসের ওপর। ধ্রুবও বসল, সামান্য যেন মন মরা। হাতের সিগারেট টোকা মেরে দূরে ছুঁড়ে দিল। নেভেনি আগুন, ডগার লাল আগুনটা দেখা যায়। সেদিকে তাকিয়ে থাকতে থাকতে বলল, আমার খুব খারাপ লাগছে ব্রতদিদি, মিছিমিছি আপনাকে হাঁটালাম জোর করে। আমার সে কি? ব্রতদি প্রাণপণে লঘু হওয়ার চেষ্টা করলো। হাঁটা ছাড়া আর কি করার ছিল? দাঁড়িয়ে থাকলে হয়তো কোনো একটা বাসে উঠে পড়তে পারতেন। সে তো মেট্রো রেলে গিয়েও লাইন লাগানো যেত। ব্রতদি আরও লঘু হলো। আমার হাঁটতে সত্যি ভালো লাগছিল। সত্যি? এতক্ষণে বুঝি স্বাভাবিক হলো ধ্রুব। রঘুড়ে ভঙ্গিতে বলল, বাড়ি পৌঁছে দেখবেন হুলুস্থুল বেঁধে গেছে, ছেলেমেয়েরা হাত পা ছড়িয়ে কাঁদছে, দাদা মাথার চুল ছিঁড়ছেন। বকো না তো, তাদের ভারী বয়ে গেছে। ঠিক জানে খুঁটি বাঁধা আছে, পৃথিবী উল্টে গেলেও গরু তার গোয়ালে ফিরবে। ছেলেমেয়েরা দেখো গিয়ে ধেই ধেই নাচছে। এমনিতেই পরীক্ষার পরে হাতির 5 পা দেখেছে, তার উপর কানের কাছে খ্যাচখ্যাচ করার জন্য মা নেই। আর দাদা, তিনি থাকেন নিজের জগতে। পরীক্ষার খাতা, ছাত্র পড়ানো, কলেজের নোট তৈরি। আর যদি ক্লাবে আড্ডা মারতে গিয়ে থাকে তো হয়েই গেল। সেই খেতে বসার সময় মনে পড়বে, আরে প্রতুতি তো ফেরেনি, কে খেতে দেবে এখন, কে খাবার গরম করবে? যা, আপনি বাড়িয়ে বাড়িয়ে বলছেন। এই গণ্ডগোলের বাজার দাদা নিশ্চয়ই টেনশন করছেন। সংসারের কিছুই জানুন না, বিয়েটা করলে বুঝবে। এর জন্য বিয়ের দরকার হয় না ব্রতদিদি, সমুদ্রের বাইরে থাকলেও ঢেউ চেনা যায়। ও, ঢেউ চেনার জন্যই বিয়ে করে উঠতে পারোনি? ধ্রুব 2-1 সেকেন্ড চুপ, তারপর বলল, না ব্রতদিদি, এখন একটু অসুবিধে আছে। ব্যক্তিগত? না, পারিবারিক। কেন? তুমি তো ঝাড়া হাত পা, নিজেদের বাড়ি। তোমার বাবা তো বোধহয় রেলে ছিলেন, পেনশন পাচ্ছেন। তার মানে তোমার উপর ডিপেন্ডেন্টও নন। বোনেরও বিয়ে দিয়ে দিয়েছ। ওই বোনকে নিয়েই তো সমস্যা। সে কি, এই সেদিন অত ঘটা করে বিয়ে দিলে? ছেলেটা অত বড় চাকরি করে। শুনতেই ভালো, কিন্তু অমানুষ টাইপ। আমরা প্রথমে বুঝিনি, বোন কিছুতেই মানিয়ে নিতে পারছে না। তাই বোনটা চলে এসেছে ব্রতদিদি, আর যাবে না বলছে। কি যে করি? ধ্রুবর স্বরে চাপা বিষণ্ণতা। ব্রতদিকেও বিষাদটা ছুঁয়ে গেল। হালকা পলকা মনের আড়ালে ধ্রুবর তবে অন্য একটা মনও আছে। বেচারা। ঝুম হয়ে ধ্রুব বসে আছে। ব্রতদি ধ্রুবকে চাঙ্গা করতে চাইল। সান্ত্বনা দেওয়ার গলায় বলল, সমস্যা নিয়েই তো আমাদের বেঁচে থাকতে হয় ধ্রুব। বোনের জন্য তুমি সারা জীবন চিরকুমার হয়ে থাকবে এরও কিন্তু কোনো মানে নেই। না না, বিয়ে করব না তা তো বলিনি, তবু এখন। তাই বলো? ব্রতদি তরল হলো। তা খোঁজাখুঁজি করতে হবে না নিজেরই ঠিক করা আছে? ধ্রুব হেসে ফেলল, মোটামুটি ঠিক করাই আছে। তা কে সেই ভাগ্যবতী? আপনার সঙ্গে একদিন আলাপ করিয়ে দেব। ধ্রুবর মুখে লাজুক হাসি। ব্রততির উৎসাহটা সহসা যেন নিভে গেল। কেন নিভল? কি আশা করেছিল সে? না, নিজের কাছেও তো প্রশ্নটার উত্তর নেই ব্রততির। সন্ধেটা মিইয়ে গেল। ব্রততির জোর করে হাসার চেষ্টা করলো। চলো, বিশ্রাম হয়ে গেছে, এবার ওঠা যাক। যাবেন? যেতে তো হবেই। মিথ্যে আলো ছায়াটা সরিয়ে ওই কটকটে উজ্জ্বল আলোর দিকে পৌঁছতে হবে এবার। ভাবতে ভাবতে ব্যাগ থেকে চিরুনি বার করলো। এলোমেলো বাতাসে পরিপাটির চুল ঝামর হয়ে গেছে। চিরুনি বসিয়ে চেপে চেপে ঠিক করে নিচ্ছে। কানের পাশের চুলগুলো ক্লিপ দিয়ে আটকাচ্ছিল। টুক করে খুলে গেল দুলের পুশটা, এবং সঙ্গে সঙ্গে দুলটাও। সর্বনাশ! কি হলো? কানের দুলটা হারিয়ে গেল। কোথায়? এই তো পড়ে গেল অন্ধকারে। ইস, কোথায় যে গেল? দাঁড়ান দাঁড়ান, দেখছি। ধ্রুব ঝুঁকে পড়ে ঘাসের জঙ্গলে ব্রততির দুল খুঁজছে। ব্রততিও হাতড়াচ্ছে অন্ধকারে। ঠিক তখনই মুখের ওপর জোরালো টর্চ। এই এই, কি হচ্ছে ওখানে? ময়দানের লত কালত কি? বিদ্যুৎ স্পৃষ্টের মতো ছিটকে সরে গেল দুজনে। পুলিশ!
লাঠি হাতে লোকটা হুঙ্কার ছাড়লো। তখন থেকে আমি ওয়াচ করছি, বাড়িতে জায়গা নেই, সন্ধেবেলা ময়দানে বসে রাসলীলা চলছে। কি বলছেন কি? ধ্রুব তড়াক করে উঠে দাঁড়িয়েছে। আমরা বসে একটু রেস্ট নিচ্ছিলাম, ভদ্রলোক আমরা। ভদ্রলোক মারাবেন না, এরকম ভদ্রলোক ভদ্রমহিলা দেখে দেখে চোখ পচে গেছে। বলেই লোকটার টর্চ আবার সরাসরি ব্রততীর মুখে। কোত্থেকে জোগাড় করলেন? পাড়ার বৌদি? মুখ সামলে। জানেন উনি আমার কলিগ, আমার দিদির মতো। আমরা গভর্নমেন্ট সার্ভেন্ট, দেখবেন আমাদের আইডেন্টিটি কার্ড। থাক, থানায় গিয়ে দেখাবেন। বলি পুঁ করে বাঁশি বাজিয়ে দিয়েছে লোকটা। পলকে আরও দুজন হাজির, এদেরও পরনে সিভিল ড্রেস, হাতে লাঠি। প্রথমজন হ্যাঁ হ্যাঁ হাসছিল। ধরেছি চিড়িয়া, গাড়িতে পুড়ে দে। বলে আমার দিদির মতন। ব্রততীর পায়ের তলা থেকে যেন মাটি সরে গেছে, ডুবে যাচ্ছে ব্রততী। মস্তিষ্ক অসাড় হয়ে গেল, হৃৎপিণ্ড লাফাচ্ছে জোর জোর, এক্ষুনি যেন বিদীর্ণ হয়ে যাবে বুক। পাংশু মুখে উঠে দাঁড়ালো ব্রততী, ফ্যাল ফ্যাল তাকাচ্ছে ধ্রুবর দিকে। ধ্রুব ঝলক দেখে নিল ব্রততীকে। কি বুঝলো কে জানে, পুলিশগুলোকে তফাতে ডেকে নিয়ে যাচ্ছে। চাপা গলায় কি যেন বলল, ব্রততী শুনতে পেল না। সে এখন পুরোপুরি বধির। পুলিশ তিনটে খুব হম্বিতম্বি করছে। ধ্রুব একজনের হাত চেপে ধরল। লোকটা হা হা হেসে উঠল পিশাচের মতো। অন্য একজন কি একটা অশ্লীল খিস্তি করে উঠল। আর একজন টর্চের আলো বোলাচ্ছে ব্রততীর শরীরে, যেন আলো দিয়ে চাটছে ব্রততীকে। ধ্রুব পকেট থেকে পার্স বের করেছে, দর কষাকষি চলল একটু। নোট বুঝে নিয়ে লোকগুলো আবার ব্রততীর মুখে টর্চ মারছে। একজন রুক্ষ গলায় বলল, যান, এবার সতীলক্ষ্মীর মতো সুরসুর করে বাড়ি ফিরে যান। এরপর থেকে রস চাগিয়ে উঠলে হোটেল ভাড়া করবেন। সলাদ বুড়ি মাগি, ফের যদি কখনো এই ময়দানে দেখি। লোক দুটো দুপদাপ অন্ধকারে মিলিয়ে গেল। ধ্রুব গনগনে চোখে তাকিয়ে আছে সেদিকে। নিষ্ফল ক্রোধে ঘাসে পাক ঠুকল। ছোট লোক, একেবারে ছোট লোক, মানুষ দেখেও চিনতে পারে না হারামজাদারা। নেহাত আপনাকে বাড়ি ফিরতে হবে, দেরি হয়ে যাচ্ছে, নইলে থানাতেই যেতাম, দেখে নিতাম আজ। ব্রততীর হঠাৎ কান্না পাচ্ছিল খুব। কোনো ক্রমে অস্ফুটে বলল, সরি ধ্রুব, আমার জন্যেই তোমাকে। ধ্রুব থমকে গেল, বোধহয় ব্রততীর পাংশু মুখখানা দেখেই। মাথা ঝাঁকিয়ে বলল, যাকে যাক, ভুলে যান সব, চলুন এবার ফিরি। ট্যাক্সি থেকে নামতেই প্রসূন দৌড়ে এসেছে। ফিরেছ? উফ, যা চিন্তায় ফেলে দিয়েছিলে, আরেকটু হলে থানায় যাচ্ছিলাম। থমথমে মুখে ট্যাক্সির ভাড়া মেটালো ব্রততী। একটা বিশ্রী নোংরা কাদা লেপটে আছে গায়ে, এক্ষুনি ভালো করে স্নান করতে হবে। প্রসূন ঢুকেছে পিছন পিছন, উদ্বিগ্ন স্বরে বলল, খুব হয়রানি গেল তো? অন্যমনস্ক গলায় উত্তর দিল ব্রততী। ওদিকে তো শুনলাম সব বন্ধ হয়ে গেছে, ট্যাক্সি পেলি কোত্থেকে? পার্ক স্ট্রিট। আবার সংক্ষিপ্ত জবাব। পার্ক স্ট্রিট? বুবাই হতবাক। তুমি পার্ক স্ট্রিট অবধি এলে কি করে মা? এলাম। এ কি মা, তোমার কানের একটা দুল কোথায় গেল? এবার রিন্টির প্রশ্ন। ব্রততী আর কোনো উত্তর দিল না। ঘুরন্ত ফ্যানের দিকে মুখ তুলে বাতাস ভরছে বুকে, চেনা চেনা গন্ধ মাখা বাতাস। থাক, আজকের সন্ধেটা নয়, অকথিতই রয়ে যাক ব্রততীর। কি হবে শুধু শুধু একটা ভুল দিনকে ঘেঁটে। একটু অন্য স্বাদের একটা গল্প শোনালাম, সুচিত্রা ভট্টাচার্যের লেখা ভুল দিন। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, এবং এরকম নানান স্বাদের গল্প শুনতে, কবিতা শুনতে, কবিতা সম্পর্কিত আলোচনা, শ্রুতি নাটক ইত্যাদি শুনবার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন, তাহলে নতুন কিছু আপলোড করলেই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।